আপনাদের এইচএসসি এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ভালো করার জন্য ফার্স্ট পেপার যে বোর্ডের বইটা, এই বইটা ফার্স্ট টু লাস্ট পড়ার কোনো বিকল্প নাই। এবং এই বইটা সত কথা বলতে খুব একটা সহজ বই নয়, খুব একটা সুখপাঠ্য বই নয় যে আপনি পড়লেন আর সব কিছু বুঝে ফেললেন, ব্যাপারটা এরকম নয়। সেজন্য এই বইটা, যদিও এটার পরিধি খুবই ছোট, মাত্র 205 পেজের বই, কিন্তু এটাকে আপনাকে খুবই মনোযোগ সহকারে এবং খুবই ধৈর্য ধরে বইটাকে পড়তে হবে, আদারওয়াইজ এই বইটার গভীরে আপনি প্রবেশ করতে পারবেন না। তো যাই হোক, আপনাদের এইচএসসিতেও কাজে লাগবে এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্যও কাজে লাগবে। আমি একটি লেসন আজকে পড়ছি, এটা নিচ্ছি ইউনিট 1 লেসন 2, নেলসন ম্যান্ডেলার উপরে যে লেসনটা আছে সেটা। চলুন শুরু করি। টাইটেলটা দেওয়া হয়েছে নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপারথাইড ফাইটার টু প্রেসিডেন্ট। এটার উচ্চারণটা একটু বলে নিই। অ্যাপারথাইড অর্থাৎ এটা হলো বর্ণবৈষম্য বোঝানো হয়। অ্যাপারথাইড ফাইটার, ফাইটার মানে হচ্ছে যিনি সংগ্রাম করেছেন এই বর্ণবৈষম্যের বিরুদ্ধে, টু প্রেসিডেন্ট, তিনি এই বর্ণবৈষম্যের যে সংগ্রামী সেখান থেকে প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছিলেন। তো সেই গল্পটা আমরা আজকে এখানে পড়ব। প্রথমে এখানে ডেটটা দেখুন, একটি ডেট দেওয়া হয়েছে 15 ডিসেম্বর 2013, আর এখানে জোহানেসবার্গ লেখা হয়েছে, তার মানে এটা হলো একটি পত্রিকার নিউজ, রয়টার্স নামক একটি পত্রিকার নিউজ এটা, সেইটা এখানে তুলে ধরা হয়েছে। তবে পুরো রিপোর্টটা নাই, মাঝখান থেকে ইম্পর্টেন্ট কথাগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। এখানে প্রথম বাক্যটা দেখুন, অনেক বড় বাক্য। Nelson Mandela guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy as an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world. অনেক বড় বাক্য দেখুন, আমরা এটাকে একটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি। নেলসন ম্যান্ডেলা গাইডেড মানে তিনি গাইড করেছিলেন বা তিনি পথ দেখিয়েছিলেন বা তিনি লিড করেছিলেন সাউথ আফ্রিকাকে ফ্রম দ্য শ্যাকলস মানে হচ্ছে শিকল, অব অ্যাপারথাইড মানে হলো বর্ণবৈষম্য, মানে সে সময়ে সাউথ আফ্রিকাতে সাদা কালোর অনেক বৈষম্য ছিল, টু আ মাল্টিরেশাল ডেমোক্রেসি অর্থাৎ একটি বহুজাতিক গণতান্ত্রিক পথে। মাল্টি মানে হলো বহু, আর রেস মানে হচ্ছে জাত, আর রেস থেকে রেশাল মানে বহুজাতিক একটি গণতান্ত্রিক পথে তিনি সাউথ আফ্রিকাকে গাইড করেছিলেন বা তিনি পথ দেখিয়েছিলেন অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। অর্থাৎ আইকন মানে হচ্ছে প্রতীক বা সিম্বল অফ পিস, তিনি কিসের প্রতীক? তিনি শান্তির প্রতীক। অ্যান্ড রেকনসিলিয়েশন মানে পুনর্মিলন, মানে আগে মিলন ছিল বা আগে ঐক্য ছিল, পরে ভেঙে গেছে, আবার তিনি ঐক্য ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। হু কেম টু অ্যাম্বডি মানে হলো একত্রিত করা, তাহলে যিনি এসেছিলেন অ্যাম্বডি করতে, কাকে অ্যাম্বডি করবেন? দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা পৃথিবীতে জাস্টিসের জন্য যে যে জায়গাতে যে সংগ্রাম চলছে, ন্যায় বিচারের জন্য যেখানেই সংগ্রাম চলছে, সেখানেই নেলসন ম্যান্ডেলা সেখানে আবির্ভূত হয়েছেন একটি পিস এবং রিকনসিলিয়েশনের একটি প্রতীক হিসেবে। আমাদের ভারত উপমহাদেশেও এরকম পিস এবং রিকনসিলিয়েশনের একজন আইডল হিসেবে গান্ধীকে ধরা হয়, মহাত্মা গান্ধীকে। তো সেরকম নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাতে সেই একই ধরনের একটি কাজ তিনি করেছেন। Imprisoned for nearly 3 decades for his fight against white minority rule, Mandela never lost his resolve to fight for his people's emancipation. এটাও বড় বাক্য, চলুন আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। Imprisoned, এখানে দেখুন আমরা সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব যেটা ছিল সেগুলোকে পাই না, অর্থাৎ imprisoned for nearly 3 decades মানে আমরা এভাবে বলতে পারতাম নেলসন ম্যান্ডেলা ওয়াজ imprisoned, অর্থাৎ নেলসন ম্যান্ডেলাকে ইমপ্রিজন্ড করে রাখা হয়েছিল। প্রিজন মানে জেল আর বা জেলখানা, ইমপ্রিজন মানে ওই জেল দেয়া হয়েছিল, তাকে শাস্তি দেওয়া হয়েছিল। ফর নিয়ারলি 3 ডিকেডস মানে হলো তার দশক, মানে 3 দশক। আমি যদি এক্স্যাক্টলি বলি তাহলে 27 বছর, 10 বছর হলো 1 ডিকেড, আর তিনি জেল খেটেছিলেন মূলত 27 বছর, তাহলে প্রায় 3 দশক, মানে প্রায় 30 বছর তিনি জেল খেটেছিলেন ফর হিজ ফাইট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল। অর্থাৎ সেখানে হোয়াইটরা ছিল অল্প সংখ্যক, সেজন্য বলা হচ্ছে মাইনরিটি। হোয়াইটরা ছিল অল্প সংখ্যক, কিন্তু তারা ওই দেশটাকে রুল করত। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, ম্যান্ডেলা কখনো তার রিজলভকে হারান না। এখানে রিজলভ মানে একটা অর্থ হচ্ছে সমাধান করা, কিন্তু এখানে রিজলভ মানে হচ্ছে তার দৃঢ় প্রতিজ্ঞা। আর ওয়ার্ড, কিন্তু ওয়ার্ডের বিভিন্ন ধরনের মিনিং আছে, এই ওয়ার্ডগুলো যখন বাক্যে ব্যবহৃত হয় তখন কিন্তু তার মিনিং ওই বাক্য থেকে করতে হয়। অর্থাৎ আপনি একটা ওয়ার্ডের মিনিং একরকম জানেন, সেটা বাক্যে
ওইভাবে নাও বুঝতে পারে, সেটা অন্যভাবে বুঝতে পারে। তাহলে রিজলভ মানে সমাধান করা, কিন্তু এখানে রিজলভ মানে হলো তার মনোভাব বা তার দৃঢ়চেতা যে মনোভাব সেটাকে বোঝানো হয়েছে। তাহলে ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, ম্যান্ডেলা কখনোই তার যে মনোভাব সেটাকে হারান নাই। টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার যে জনগণ, তার জনগণের মুক্তির জন্য। তাহলে টু ফাইট, ফাইট করতে, ফর মানে জন্য, কার জন্য? ফর হিজ পিপলস ইমানসিপেশন, মানে ইমানসিপেশন মানে হলো মুক্তি। তাহলে তার জনগণের মুক্তির জন্য তিনি ফাইট করতে, তিনি সংগ্রাম করতে কখনোই তার যে দৃঢ়চেতা মনোভাব সেটাকে তিনি কখনোই হারান নাই, এটাই বলতে যাচ্ছে। হি ওয়াজ ডিটারমিনড টু ব্রিং ডাউন অ্যাপার্থাইড ওয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওর। তাহলে হি ওয়াজ ডিটারমিনড, এটার উচ্চারণটা খেয়াল করুন, ডিটারমিনড, এখানে ডিটারমাইন্ড হবে না। টু ব্রিং ডাউন অ্যাপার্থাইড, ব্রিং ডাউন, ব্রিং মানে আনা, ডাউন মানে নিচে, মানে অধনমিত করা, মানে ওটাকে হটিয়ে দেওয়া। তো ব্রিং ডাউন অ্যাপার্থাইড অর্থাৎ অ্যাপার্থাইডকে হটিয়ে দেওয়া, অ্যাপার্থাইডকে বাদ দেওয়া বা এটাকে মূলোৎপাটন করা। while avoiding a civil war অর্থাৎ তাকে একটা সিভিল ওর মানে গৃহযুদ্ধ সেটাকে অ্যাভয়েড করে তারপরে হলো এই সংগ্রামটা করতে হয়েছে। কারণ সাদা কালোদের মধ্যে এমন মারমুখী একটা অবস্থান ছিল যে সাদারা কালোদের সহ্যই করতে পারে না। ইভেন কুকুর বিড়ালও এই কালো মানুষগুলোর থেকে ভালো বিহেভিয়ার সাদাদের কাছ থেকে পেয়েছে। সেজন্য একটা গৃহযুদ্ধের দিকে দেশটা এগিয়ে যাচ্ছিল। সেখান থেকে তিনি এই কালোদেরকে শান্ত করে সাদাদের সাথে আলোচনা করে তারপরে কিন্তু তিনি ওই গৃহযুদ্ধটা থেকে দেশটাকে বাঁচিয়েছিলেন। His prestige and charisma helped him win the support of the world. তাহলে তার প্রেস্টিজ, তার সম্মান, তাকে সবাই মান্য করতো, সাদা কালো সবাই খুব তাকে মান্য করতো। হিজ প্রেস্টিজ তার সম্মান, অ্যান্ড খ্যারিজমা, এই শব্দটাকে বাংলায় আমরা বলি কারিশমা। তাহলে কারিশমা আর খ্যারিজমা একই কথা, একইভাবে মানে ওই জাস্ট মানে কী বলে উচ্চারণ বিপর্যয় হয়েছে। বাংলায় আমরা বলি কারিশমা আর ইংরেজিতে হলো এটা খ্যারিজমা। এরকম আরও শব্দ আছে, যেমন মাস্টাস মানে আমরা বাংলায় বলি মোচেস, অর্থাৎ মোচ বলি, মোচ যেটার উচ্চারণটা হলো মাস্টাস, বা হসপিটাল সেখান থেকে আমরা বলি হাসপাতাল। জাস্ট এগুলো উচ্চারণ বিপর্যয় ঘটেছে, একই শব্দই আমরা রেখে দিয়েছি। তাহলে যাই হোক, এই খ্যারিজমা মানে হলো মানে এমন একটা কিছু করা যেটা বিস্ময়কর। বাংলাতে আমরা যেভাবে বলি কারিশমা, তাহলে কারিশমা কি? কারিশমা হচ্ছে বা সে তার কারিশমা দেখালো, মানে এমন কিছু করলো যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। ওরকম এটা একদম অলৌকিক কোনো কিছু সেরকম কিন্তু না, যেটা মানুষের পক্ষে সম্ভব, হিউম্যানলি পসিবল, বাট এটা টাফ, সবার দ্বারা হয় না, এরকম আর কি। তাহলে হেল্পড হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ তাকে সারা পৃথিবীর যে সাপোর্ট সেটা অর্জন করতে সাহায্য করেছে। এখানে একটু গ্রামারও দেখতে পারেন, এখানে দেখুন হেল্প আছে, সেজন্য এখানে কিন্তু টু উইন হয় নাই, যদিও অর্থটা কিন্তু ওরকম যে উইন করতে, তার মানে টু উইন হওয়ার কথা ছিল। যেহেতু এখানে ভার্বটা হলো হেল্প, এই হেল্প ভার্বের পরে এইখানে এই টুটা হয় না। এরকম আরও কিছু ভার্ব আছে, যেমন ধরুন নিড, বিট, ডিয়ার, মেক, হিয়ার, ফিল, লেট, নো, ওয়াচ, বিহোল্ড, হেল্প ইত্যাদি। এগুলোর অ্যাক্টিভ হলে টু হয় না, কিন্তু প্যাসিভের সময় আবার এই ইনফিনিটিভ টুটা এখানে হয়। যাই হোক, আমাদের গ্রামার আলোচনা নয় এখানে আমরা রিডিং পড়ছি, তথাপিও প্রসঙ্গক্রমে একটু বলে রাখলাম আর কি। যাই হোক, আশা করি এটুকু বুঝতে পেরেছেন। তাহলে আমরা আরেকটু আগাই। এবার নেলসন ম্যান্ডেলার কিছু উদ্ধৃতি এখানে তুলে ধরা হচ্ছে। তিনি বলছেন যে আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন। এই কথাটা খুবই চমৎকার। তিনি বলছেন যে আই হেট, আমি ঘৃণা করি, রেস ডিসক্রিমিনেশন অর্থাৎ এই যে বর্ণ বৈষম্য, সাদা হলে তাকে মূল্যায়ন করা হবে, কালো হলে মূল্যায়ন করা হবে না, অর্থাৎ কালার দেখে মানুষকে মূল্যায়ন করা, এই প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে। তিনি এটাই বলছেন যে রেস ডিসক্রিমিনেশনকে আমি ঘৃণা করি, মোস্ট ইন্টেন্সলি সবচেয়ে মানে তীব্রভাবে, ইন্টেন্স মানে হলো তীব্রতা, আর সবচেয়ে তীব্রভাবে আমি ঘৃণা করি এই রেস ডিসক্রিমিনেশনকে, অ্যান্ড অল ইটস ম্যানিফেস্টেশনস, এবং এটার সমস্ত ধরনের প্রকাশ। অর্থাৎ আপনি যদি এভাবে করে সিম্বল দেখান, এই সিম্বলটা কিন্তু হোয়াইট সুপ্রিমেসিকে বোঝানো হয়, সুতরাং এটাও কিন্তু এক ধরনের সিম্বল। যাই হোক, পরেরটা দেখুন, আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আমি আমার সারা জীবন ধরে এটার বিরুদ্ধে সংগ্রাম করেছি, অ্যান্ড আই উইল ফাইট ইট নাও, আমি এটার জন্য এখনও সংগ্রাম করব, অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ,
এবং আমার জীবনের সারা জীবন আমি এটার জন্য সংগ্রাম করে যাব। এটাও দেখুন তার যে একটা দৃঢ়তা সেটার কথা তিনি বলছেন যে আমি সারা জীবন এটার জন্য সংগ্রাম করেছি, আমি এখনও করছি এবং আমি ভবিষ্যতেও করব। তবে আরেকটা জিনিস দেখুন, আই উইল ফাইট ইট নাও। এখানে এই কথাটা আমরা যদি বাংলা থেকে করতাম বা বাঙালি কোনো রাইটার লিখতো তাহলে হয়তো বলতো যে আই এম ফাইটিং ফর ইট নাও, সেরকম হয়তো বলতেন। কিন্তু যেহেতু এটা একটি পত্রিকার লেখা আর এটা কিন্তু প্লেস টু প্লেস কিন্তু ইংলিশও ভ্যারি করে, অর্থাৎ আমাদের দেশে আমরা যে ইংলিশগুলো লিখি সেগুলো আফ্রিকাতে লেখা হবে না, হয়তো নিউ ইয়র্কে গেলে অন্যরকম একটি লেখা হবে, সেটাই স্বাভাবিক। ম্যান্ডেলা সেড ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। অর্থাৎ এই যে কোটেশনের মধ্যে যে কথাগুলো, এই যে কথাগুলো, এগুলো নেলসন ম্যান্ডেলা কখন বলেছিলেন? তার অ্যাকসেপ্টেন্স স্পিচ, অর্থাৎ এই প্রেসিডেন্ট হওয়ার পরে একটি স্বাগত ভাষণ দিতে হয় তো সবাইকে রিসিভ করার জন্য, যেভাবে করে আপনারা কিছুদিন আগে দেখলেন তালেবানরা ক্ষমতা দখল করেছে, সেখানেও তারা একটি স্পিচ দিয়েছে যে তারা দেশের শান্তি বজায় রাখবে এরকম। তাহলে ওরকম একটি স্পিচে তিনি এই কথাগুলো বলেছিলেন যখন তিনি প্রথম সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছিলেন, মানে এর আগে কেউ ব্ল্যাকরা কখনো প্রেসিডেন্ট হয় নাই। সুতরাং তখন তিনি এই বক্তব্যটা দিয়েছিলেন। তার বক্তব্যের আরেকটি অংশ হচ্ছে তিনি বলছেন যে দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য উন্ডস হ্যাজ কাম। দ্য টাইম ফর দ্য হিলিং মানে হচ্ছে আরোগ্য লাভ করা, অফ দ্য উন্ডস অর্থাৎ যে আঘাতগুলো হয়েছে আমাদের, যে ক্ষতগুলো হয়েছে, সেই ক্ষতগুলো সারানোর সময় এসেছে। দেখুন বাক্যটা যদি আমরা একটু ঘুরিয়ে এভাবে করে বলতাম, দ্য টাইম হ্যাজ কাম, অর্থাৎ টাইম এসেছে ফর দ্য হিলিং অফ দ্য উন্ডস, তাহলে হয়তো বাক্যটা বুঝতে আমাদের সুবিধা হতো। কিন্তু আপনারা যেভাবে করে বাক্যগুলোকে লেখেন ঠিক সেভাবে করেই কিন্তু বক্তব্য দেওয়া হয় না। বক্তব্যের সময় একটু অন্যভাবে করে বক্তব্য দেওয়া হয় যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ হয় এবং মানুষের যাতে হৃদয়ে কথাগুলো গেঁথে যায় সেই জন্য। সুতরাং এটা ছিল তার বক্তব্য, সেই জন্য কথাগুলো এভাবে করে তিনি বলেছেন, বা যে জায়গাতে তিনি এমফাসিস দিতে চেয়েছেন সেগুলোকে তিনি আগে বলেছেন, এই জন্য ভার্বটা এখানে পরে চলে এসেছে। চক পরেটা দেখুন, দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য খ্যাজম দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম। এখানেও একইভাবে বলা হয়েছে দ্য মোমেন্ট অর্থাৎ সেই মুহূর্তটা, টু ব্রিজ মানে হলো মানে নদীর এপার থেকে ওপারের যে ব্রিজ সেরকম, মানে সাদা আর কালোর মধ্যে যে বৈষম্য, বা খ্যাজম মানে হলো ফাটল, যে ফাটল সৃষ্টি হয়েছে সেই ফাটলকে একত্রিত করার যে মোমেন্ট, যে সময়, সেটা এখন এসেছে। দ্যাট ডিভাইড আস, যেটা আমাদেরকে বিভক্ত করেছে, সেই সময় আমাদের এখন এসেছে। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন। অবশেষে আমরা আমাদের যে পলিটিক্যাল ইমানসিপেশন, রাজনৈতিক যে মুক্তি, সেটা আমরা পেয়েছি। টেক্সটটা ক্রনোলজিক্যালি সাজানো হয় নাই, এটা একটু আগে পরে আছে। দেখুন 94-এর কথা আগে বলেছে, আবার 93-এর কথা হলো পরে বলেছে, হয়তোবা এখানে মানে জোর দেওয়ার জন্য যে প্রেসিডেন্ট হওয়াটাই নোবেল লরিয়েটের থেকে বড়, সেই জন্য প্রেসিডেন্টটাকে আগে নিয়ে আসা হয়েছে, পরে নোবেল লরিয়েট হওয়ার কথাটা পরে নিয়ে আসছে, হতে পারে। In 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। ম্যান্ডেলাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল 1993 সালে, মানে এই প্রেসিডেন্ট হওয়ার জাস্ট এক বছর আগে। An honor he shared with F.W. de Klerk, an African leader who had freed him from the prison 3 years earlier, negotiated the end of apartheid. আবারও বড় সেন্টেন্স একটু ভেঙে ভেঙে বলি। দেখুন an honor এমন একটা সম্মান, হি শেয়ার্ড যেটা তিনি শেয়ার করেছেন উইথ F.W. de Klerk, F.W. de Klerk'ের সাথে, দ্য হোয়াইট আফ্রিকান লিডার, যিনি হচ্ছেন ম্যান্ডেলা ছিলেন কালোদের নেতা আর এই ক্লার্ক ছিলেন সাদাদের নেতা। তাহলে হু হ্যাড ফ্রিড হিম, যিনি তাকে মুক্ত করেছিলেন ফ্রম প্রিজন, তাহলে প্রিজন থেকে মুক্ত করতে সাহায্য করেছিলেন বা তিনি স্ট্রংলি পদক্ষেপ নিয়েছিলেন এই ক্লার্ক, এই ফর্সা এই সাদা লোকটা। 3 years earlier 3 বছর পূর্বে, মানে 1990 সালে। অ্যান্ড নেগোশিয়েট মানে আলাপ আলোচনা করা বা দর কষাকষি করা বা একটা সমঝোতায় আসা যে কি করা যায়, দ্য এন্ড অফ অ্যাপার্থাইড, এবং অ্যাপার্থাইডের এই যাতে বিলোপ সাধন করা যায় সেই জন্য তিনি আলোচনা করেছেন। অর্থাৎ সাদাদের মধ্যে সবই যে খারাপ ছিল তা কিন্তু নয়, ক্লার্কের মতো ভালো মানুষও ছিল। আমার ছাত্ররা সবসময় আমাকে একটা প্রশ্ন করে যে ম্যান্ডেলাকে বলা হয়েছে হি শেয়ার, তার মানে কি ম্যান্ডেলা এখানে নোবেল পুরস্কার পেয়েছিলেন?
তারপরে তিনি সেটাকে এত উদার ছিলেন যে এফডব্লিউডি ক্লার্ককে অর্ধেক শেয়ার করেছেন। বিষয়টা আসলে এরকম না, এটা এখানে ল্যাঙ্গুয়েজের ব্যাপার। বিষয়টা হলো যে অ্যাপার্টাইড নিয়ে সাউথ আফ্রিকাতে যে প্রবল সমস্যা হয়েছিল, যেখানে একটা গৃহযুদ্ধের পর্যায়ে চলে গেছিল, সেখান থেকে ম্যান্ডেলা কালোদের পক্ষ থেকে এবং সাদাদের পক্ষ থেকে এই এফডব্লিউডি ক্লার্ক তারা একটা দারুণ সমঝোতা করেছিলেন, ফলে ওই সিভিল ওয়ারটা থেকে বেঁচেছিল। তো এটার পেছনে যেমন নেলসন ম্যান্ডেলার একটা বড় অবদান আছে, সেজন্য তিনি এত গ্রেট। আবার এই ডব্লিউডি ক্লার্কেরও একটা অবদান আছে, সেই জন্য এই পুরস্কারটা তাদেরকে যৌথভাবে দেওয়া হয়েছিল। ব্যাপারটা এরকম নয় যে ম্যান্ডেলা পেয়েছিলেন, ম্যান্ডেলা তাকে আবার দিয়েছিলেন যে ভাই তুমি আমাকে মুক্ত করেছো, নাও তুমিও অর্ধেক আমার কাছ থেকে শেয়ার করো। বিষয়টা এরকম না, এটা নোবেল কমিটি নির্ধারণ করেছে যে এবারের পুরস্কারটা তাদের দুজনকে যা দেওয়া হবে। যেভাবে করে পাকিস্তানের মালালার সময় মালালাকে এবং এইখানে সতিয়ার্থী এরকম একজন নাম ছিল ভদ্রলোকের, ইন্ডিয়ান, তিনি একজন এনজিও নিয়ে কাজ করেন, তো তাকেও এই যৌথভাবে এই পুরস্কারটা দেওয়া হয়েছিল, মালালাকে এককভাবে নয়। তো অনুরূপভাবে এখানেও নেলসন ম্যান্ডেলা আর এফডব্লিউডি ক্লার্ককে এই পুরস্কারটা দেওয়া হয়েছিল। ম্যান্ডেলা went on to play a prominent role on the world stage as an advocate of human dignity and in the face of challenges ranging from the political repression to AIDS. তাহলে ম্যান্ডেলা went on to play, ম্যান্ডেলা প্লে করেছিলেন a prominent role, অর্থাৎ একটি প্রমিনেন্ট রোল তিনি প্লে করেছিলেন অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, অর্থাৎ সারা পৃথিবীতে, অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ ডিগনিটি। অ্যাডভোকেট মানে তো উকিল, তাহলে এখানে কিসের ওকালতি তিনি করলেন? আসলে এখানে হিউম্যান ডিগনিটির মুখপাত্র হিসেবে তিনি কাজ করেছেন, সেই অর্থে এখানে উকিল মানে ওকালতি করেছেন তিনি এই হিউম্যান ডিগনিটির, মানব মর্যাদার। এখানে উকিল অর্থে বসে নাই, এখানে বসেছে মুখপাত্র হিসেবে যিনি কথা বলেছেন। তাহলে ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস, যেখানে তাকে যে চ্যালেঞ্জগুলো ফেস করতে হয়েছে সেগুলো রেঞ্জিং ফ্রম দ্য পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, অর্থাৎ রিপ্রেশন মানে হচ্ছে দমন নিপীড়ন, অর্থাৎ সাদারা যে তাদেরকে মারপিট করেছে বা সাদারা যে তাদেরকে চাকরি বাকরি থেকে বঞ্চিত করেছে, কুকুর বিড়ালের থেকেও খারাপ ব্যবহার করেছে, এটা হচ্ছে পলিটিক্যাল রিপ্রেশন। এখান থেকে এইডস পর্যন্ত। তো এইডস হচ্ছে একটি সামাজিক ব্যাধি, এটা তো সাদারা বলে নাই যে তোমরা এই এইডসে জড়িয়ে যাও বা তোমরা ওই মানে সেক্সুয়াল কাজে ঝুঁকি নিয়ে সেগুলো করো, সেরকম নয়, বরং সাদারা বলে নাই। কিন্তু এটা সমাজে তাহলে পৌঁছালে কীভাবে করে? তার মানে এখানে সামাজিক নানা ধরনের কুসংস্কার ছিল, সামাজিক নানা ধরনের মানে অপসংস্কৃতি ছিল, সেগুলো ছিল। সেই ধরনের ইয়ে থেকে, ঝামেলা থেকে নেলসন ম্যান্ডেলাকে বের হয়ে আসতে হয়েছে। ইভেন নেলসন ম্যান্ডেলার নিজের ছেলেও এইডসে মারা গিয়েছিলেন। সুতরাং এগুলো ছিল নেলসন ম্যান্ডেলার জন্য একটি বিরাট চ্যালেঞ্জ। পরে দেখুন, হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন 2004 বিফোর হিজ 86th birthday, telling his adoring countrymen, "Don't call me, I will call you." তো হি ফর্মালি তিনি একদম মানে সবাইকে ঘটা করে জানিয়েই তিনি লেফট হিজ পাবলিক লাইফ, তিনি তার পাবলিক লাইফকে ত্যাগ করলেন। তিনি বললেন যে না, আমি তোমাদের মাঝে আর এইভাবে করে থাকবো না, বা আমি পলিটিক্স থেকে অবসর নিলাম। যদি আমাদের দেশে এ ধরনের কোনো ইতিহাস নাই, বয়স যদি 100 হয়, চলতে ফিরতে নাও পারে, তারপরেও কেউ ক্ষমতা ছাড়তে চায় না বা তার পথ ছাড়তে চায় না। তা আমাদের দেশের কালচার, এই জন্যই নেলসন ম্যান্ডেলাকে আমরা এখন বইয়ে পড়ছি। তাহলে টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তার যে অ্যাডোরিং কান্ট্রিম্যান, অ্যাডোরিং মানে হচ্ছে তার যে প্রিয়, আর কান্ট্রিম্যান মানে দেশবাসী, তার প্রিয় দেশবাসীকে তিনি বলেন যে ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদেরকে ডাকবো। এই কথাটা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নে এটা করা হয় যে ডোন্ট কল মি, আই উইল কল ইউ, এটার মানে কি? এটার মানে নেলসন ম্যান্ডেলা এখানে বুঝিয়েছেন যে আমাকে আর ডাকার দরকার নাই, আমার যা করার ছিল আমি সেটা করেছি, 27 বছর জেল খেটেছি, এই অ্যাপার্টাইড থেকে তোমাদেরকে এখন একটি গণতন্ত্র দিয়েছি, এখন তোমরা দেশকে শান্তিমতো পরিচালিত করো। তারপরে যদি আমি কখনো দেখি যে না তোমরা উল্টাপাল্টা করছো, তখন আমিই তোমাদেরকে আবার ডাকবো। যেভাবে করে আমরা এখানে মাহাতির মোহাম্মদের কথা বলতে পারি, 22 বছর তিনি ক্ষমতায় ছিলেন, ক্ষমতা ছাড়ার পরে তারপরে আবার সে দেশ চলেছে, আবার তিনি রাজনীতিতে ফিরে আসছেন 93 বছর বয়সে। তো এরকম একটা ব্যাপার, যদিও নেলসন ম্যান্ডেলা তিনি আর কখনো ফিরেন নাই, বাট হি রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার্স অ্যান্ড কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস।
আবার অনেক বড় বাক্য, দেখুন আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। বাট হি রিমেইনড, কিন্তু তিনি রয়ে গেলেন, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার্স, মানে পৃথিবীর যত রিভার্ড মানে সম্মানিত পাবলিক ফিগার যারা আছেন, যাদেরকে সবাই চিনে, সেরকম ব্যক্তিদের মধ্যে ওয়ান অফ দ্য ওয়াজ মোস্ট রিভার্ড, সবচেয়ে সম্মানিতদের মধ্যে একজন পাবলিক ফিগার হিসেবে তিনি রয়ে গেলেন। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কেল, মানে তিনি একটি সেলিব্রিটি স্পার্কেল, এই বাক্যটার মানেটা দেখুন। কম্বাইন মানে হলো অনেকগুলো গুণের সমন্বয় আর কি, মানে সমন্বয়। আর সেলিব্রিটি মানে হলো যে সেলিব্রিটি শব্দটা এখন আমরা সবাই খুব ভালো করে জানি সেলিব্রিটি বলতে আসলে কী বোঝায়, মানে খ্যাতিমান বা কীর্তিমান কোনো পুরুষ। অবশ্য সেলিব্রিটি শব্দটার এখন অ্যাবিউজড হয়ে গেছে, মানে বলতে গেলে সেলিব্রিটি শব্দটা এখন রেপড হয়ে গেছে। এখানে মানে কোনো খোঁজখবর নাই বা কোনো আসলে ওরকম কোনো গুণই নাই, এরকম মানুষও আজকাল সেলিব্রিটি হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে। আর কি বলবো, যে বুদ্ধিহীন মস্তিষ্কহীন যে পাবলিকরা তাদেরকে আবার করে প্রমোট করে, এগুলো বুদ্ধিহীন মানে জাতিতেই এরকম সম্ভব, বুদ্ধিমান কোনো জাতিতে এরকম সো-কল্ড সেলিব্রিটি হওয়া সম্ভব নয়। তো যাই হোক, বেশি গালাগালি করলে আবার আপনারা আমাকে উল্টা গালাগালি করবেন। হোয়াটএভার, যেখানে ছিলাম, তাহলে কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কেল মানে হলো দ্যুতি বা আলো বা মানে জ্যোতি, তাহলে যেভাবেই বলুন, তাহলে এই আলোর যে সেলিব্রিটি, অনেকগুলো গুণের সমন্বয়ে যিনি আলোর একটি সেলিব্রিটি হিসেবে, মানে পথ প্রদর্শকের যে সেলিব্রিটি, সেগুলো সেই হিসেবেও আমরা এটাকে ইন্টারপ্রেট করতে পারি, সেরকম একটি সেলিব্রিটি হিসেবে তিনি রয়ে গেলেন। উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ, ওয়েভ মানে হচ্ছে ঢেউ, আর ঢেউ কী করে, ঢেউ সবসময় নড়াচড়া করে, কিন্তু তিনি রয়ে গেলেন আনওয়েভারিং, যেটা নড়াচড়া করেন বা নড়চড় করেন, অনড়। মেসেজ মানে হলো বাণী বা বার্তা অফ ফ্রিডম, কিসের মেসেজ হিসেবে, কিসের বাণী হিসেবে বা কিসের মানে প্রতীক হিসেবে তিনি রয়ে গেলেন মানে স্বাধীনতা, তারপরে হলো রেসপেক্ট, সম্মান অ্যান্ড হিউম্যান রাইটস, এবং মানুষের যে অধিকার সেগুলোর মেসেজ হিসেবে বা অনর মেসেজ হিসেবে এই নেলসন ম্যান্ডেলা রয়ে গেলেন। তার সম্পর্কে ন্যাডিন গর্ডিমার একটি ভালো উক্তি করেছেন, চলুন আমরা দেখি। তিনি বলছেন যে হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইয়োর্স অফ হোয়ারএভার ইউ আর। তিনি বলছেন যে হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার মানে হচ্ছে কেন্দ্র বা সেন্টার অফ আওয়ার টাইম, মানে আমাদের সময়ের তিনি হচ্ছেন একটি এপিসেন্টার মানে হলো কেন্দ্র। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, আমাদের এখানে সাউথ আফ্রিকাতে, অ্যান্ড ইয়োর্স হোয়ারএভার ইউ আর, এবং তোমাদের ওইখানে তোমরা যেখানেই থাকো না কেন। অর্থাৎ নেলসন ম্যান্ডেলাকে তিনি আর এখন সাউথ আফ্রিকার মধ্যে সীমাবদ্ধ রাখলেন না, তিনি তাকে সারা বিশ্বের নেতা হিসেবে পরিগণিত করলেন। তিনি বলছেন যে তিনি আমাদের এখানকার কেন্দ্রবিন্দু এবং তোমাদের হোয়ারএভার ইউ আর, তুমি যে দেশেই থাকো, যে প্রান্তেই থাকো, নেলসন ম্যান্ডেলা তোমারও। ন্যাডিন গর্ডিমার, তিনি একজন ভদ্র মহিলা, নাম দেখে পুরুষ মনে হতে পারে, তিনি হচ্ছেন মহিলা। তিনি কি পেয়েছেন, দ্য সাউথ আফ্রিকান রাইটার, তিনি হচ্ছেন একজন লেখিকা, এবং তিনি নোবেল লরিয়েট, মানে তিনি নোবেল পেয়েছেন হলো লিটারেচারে, আর নেলসন ম্যান্ডেলা নোবেল পেয়েছেন হলো শান্তিতে। আর এই ন্যাডিন গর্ডিমার তিনি নোবেল পেয়েছেন হলো লিটারেচার, তিনি কিন্তু আবার হোয়াইট। মজার বিষয় দেখুন, এই ন্যাডিন গর্ডিমার বা ওই যে ডব্লিউ.ডি. ক্লার্ক, এরা কিন্তু হোয়াইট ছিলেন, সাদা মানুষ ছিলেন, নেলসন ম্যান্ডেলা কালো ছিলেন। কিন্তু এই সাদা হওয়া সত্ত্বেও নেলসন ম্যান্ডেলাকে এত সুন্দর একটি উক্তি করতে তার মোটেও বাধল না, কারণ তারা ছিলেন মূলত মানুষ। সাদা আর কালো এইটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে তারা ছিলেন মানুষ। তো মানুষ হওয়াটা জরুরি। আরেকটু আগাই। দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্প্যান্ড বিহাইন্ড বার্স মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার অ্যান্ড আ লিডার অফ মিথিক স্টেচার for millions of black South African and other oppressed people far beyond his country's border. আবারও অনেক বড় বাক্য, চলুন আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। দ্য ইয়ার্স মানে যে সমস্ত বছরগুলো, ম্যান্ডেলা স্প্যান্ড বিহাইন্ড বার্স, অর্থাৎ ম্যান্ডেলা যে সমস্ত মানে তিনি যখন জেলে ছিলেন, স্প্যান্ড মানে তিনি ব্যয় করেছিলেন, বিহাইন্ড বার্স, এটার উচ্চারণ আপনারা বিহাইন্ডও করতে পারেন, বিহাইন্ডও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা মানে নেটিভরা যখন ন্যাচারালি কথা বলেন তখন তারা এটাকে বিহাইন্ডই উচ্চারণ করেন, আর আপনি
বিহাইন্ড করলেও ভুল হবে না, দুইটা উচ্চারণই সঠিক। যাই হোক, বার্স মানে হচ্ছে প্রিজন বার আর কি। তিনি যখন জেলখানায় ছিলেন, মেড হিম, সেই সময়টাতে তাকে বানিয়েছে দ্য ওয়াজ মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, তাকে সবচেয়ে সেলিব্রেটেড, সবচেয়ে বেশি আকর্ষণীয় একটি পলিটিক্যাল প্রিজনার বানিয়েছে তখন ওই জেলখানার সময়গুলো। অ্যান্ড আ লিডার অফ মিথিক স্টেটার, এবং তাকে একজন নেতা বানিয়েছেন মিথিক স্টেটার। মিথিক মানে কি? মিথিক মানে হলো মিথ বা মিথোলজি মানে হলো পৌরাণিক কাহিনী। তো পৌরাণিক কাহিনীগুলো ধরুন আমরা যে অ্যাকিলিস অথবা আমরা যে আগামেমনন, তাদের কথা এখনও পর্যন্ত জানি, তারা অনেক আগে ছিলেন, 3000 বছর আগে সে সমস্ত চরিত্রগুলো ছিলেন। বা আমরা হারকিউলিসের কথা জানি। তো সেরকম সেই হারকিউলিস যে 3000 বা তারও 3000 বছর আগের সাহিত্যে আমরা তাদের উল্লেখ পাই, তারা কিন্তু আজও টিকে আছেন, অর্থাৎ মানুষের মনে তারা আজও পর্যন্ত টিকে আছেন তাদের কর্মের মাধ্যমে। তেমনি এই নেলসন ম্যান্ডেলাকে ওইরকম একটি স্টেচারের সাথে তুলনা করা হচ্ছে, মানে ওরকম একটি উচ্চতার সাথে তুলনা করা হচ্ছে। স্টেচার মানে স্টেচার থেকে স্ট্যাচু আপনারা বলতে পারেন, স্ট্যাচু মানে মূর্তি, সেরকম একটি মূর্তি তাকে মূর্তিমান দিয়েছে। মানে মূর্তি মানে হলো তাকে সেরকম একটি সম্মান এখানে দিয়েছে। ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকান, মানে সাউথ আফ্রিকানদের মনে, অ্যান্ড আদার অপ্রেসড পিপল, এবং অন্যান্য যারা অপ্রেসড পিপল, যারা নির্যাতিত মানুষ, ফার বিয়ন্ড ইউর কান্ট্রিজ বর্ডার, হিজ কান্ট্রিজ বর্ডার, এবং অন্যান্য অনেক মানুষের মধ্যে যে সমস্ত মানুষগুলো হচ্ছে খুবই নিপীড়িত, তাদের কাছে কিন্তু নেলসন ম্যান্ডেলা একটি সেলিব্রেটেড পার্সন হিসেবে রয়ে গেলেন। আর তিনি যখন জেলখানায় ছিলেন, কারণ তার জীবনের অনেক বড় একটা লম্বা সময় তিনি জেলখানায় ছিলেন, প্রায় 27 বছর তিনি জেল খেটেছেন, সুতরাং এই সময়টাতে তিনি সবচেয়ে বড় সেলিব্রেটেড একজন পলিটিক্যাল প্রিজনার হিসেবে সেলিব্রেটেড একজন মানুষ হলেন। এবং সেই সময়টাতে তাকে মানে এমন একটা নেতার যোগ্যতা দিল, সেটা হচ্ছে একদম মিথিক ক্যারেক্টারের মতো। চলুন আরেকটু আগাই। চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস ইন 1963 রিভোনিয়া ট্রায়াল, হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি। বলছে যে চার্জ, এখানে মানে নেলসন ম্যান্ডেলা ওয়াজ চার্জড অথবা হি ওয়াজ চার্জড, এভাবে বলতে পারি, ওইটুকু এখানে উজ্জ্ব করা হয়েছে। উইথ ক্যাপিটাল অফেন্সেস, ক্যাপিটাল অফেন্সেস মানে হলো যে তাকে সবচেয়ে বড় যে শাস্তি, সেই শাস্তি তাকে দেওয়া হয়েছিল, অর্থাৎ তাকে যাবজ্জীবন কারাদণ্ড এরকম দেওয়া হয়েছিল ইন দ্য 1963 রিভোনিয়া ট্রায়াল। রিভোনিয়া ট্রায়াল মানে ওই ট্রায়ালটার নাম ছিল রিভোনিয়া ট্রায়াল, আর এটা হয়েছিল 1963 সালে। এই 63 সাল থেকে 90 সাল পর্যন্ত মানে 27 বছর তিনি জেল খেটেছিলেন। হিজ স্টেটমেন্ট, তার যে স্টেটমেন্ট ফ্রম দ্য ডক মানে হচ্ছে কাঠগড়া, তাহলে এই কাঠগড়া থেকে তার যে বক্তব্য স্টেটমেন্ট, সেইটাই ছিল কি, সেটা ছিল ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, সেটা ছিল তার রাজনৈতিক যে মতাদর্শ, রাজনৈতিক যে তার আইডিওলজি, সেই টেস্টিমনি, সেটা ছিল তার ওই ডকের বক্তব্য। অর্থাৎ তার বক্তব্যের মধ্য থেকেই বেরিয়ে এসেছিল আসলে তিনি কি আসলে সন্ত্রাসী নাকি তিনি দেশপ্রেমিক নাকি তিনি একজন রেভলিউশনারি, কি সেটা তার ওই বক্তব্য থেকে বেরিয়ে এসেছিল। তিনি ওই কাঠগড়া থেকে যে বক্তব্যটা দিয়েছিলেন তার কিছু অংশ এখানে আমরা পড়ি। তিনি বলছেন যে ডিউরিং মাই লাইফ টাইম আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ টু দিস স্ট্রাগল ফর দ্য আফ্রিকান পিপল। আমার জীবদ্দশায় বা সারা জীবন আই হ্যাভ ডেডিকেটেড, আমি উৎসর্গ করেছি মাইসেলফ, আমাকে, টু দিস স্ট্রাগল, এই সংগ্রামে, অফ দ্য আফ্রিকান পিপল, অর্থাৎ আফ্রিকান পিপলদের জন্য। তো এখানে কিন্তু সাদা কালো বলা হয়নি, সাদাদের জন্য কালোদের জন্য, এটার পরেই আমরা পাচ্ছি। তিনি বলছেন যে আই হ্যাভ ফট এগেনস্ট হোয়াইট ডমিনেশন, আমি হোয়াইট ডমিনেশন, সাদাদের যে ডমিনেশন মানে হচ্ছে তাদের যে মানুষকে দাবিয়ে রাখার টেন্ডেন্সি, সেটার বিরুদ্ধে আমি সংগ্রাম করেছি। অ্যান্ড আই ফট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, এবং আমি ব্ল্যাক ডমিনেশনের বিরুদ্ধেও কিন্তু সংগ্রাম করেছি। দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। মানে তিনি শুধুমাত্র হোয়াইটদের বিরুদ্ধে সংগ্রাম করেছে তা কিন্তু না, তিনি ব্ল্যাকদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, কারণ যখন ব্ল্যাকরা পাওয়ারফুল হয়েছে তখন আবার তারাও তো চড়াও হওয়ার চেষ্টা করেছে। তো এই জন্য তিনি যে শুধুমাত্র তার দলের মানুষকে কিছুই বলেন নাই তা কিন্তু নয়, তিনি হোয়াইটদের বিরুদ্ধে যেমন সংগ্রাম করেছেন, তিনি কিন্তু ব্ল্যাকদের বিরুদ্ধেও সংগ্রাম করেছেন, এটাই তিনি বলছেন। তিনি আরও বলছেন আই হ্যাভ চ্যারিশড দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি ইন উইচ অল পার্সনস লিভ টুগেদার ইন হারমোনি and with equal opportunities, he told the court. তিনি বলছেন I have cherished মানে হলো লালন করা, the ideal মানে হচ্ছে সেই আদর্শটাকে,
অব আ ডেমোক্রেটিক, একটা ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক অ্যান্ড ফ্রি সোসাইটি, এবং একটি মুক্ত সমাজ হবে। মানে নামে মাত্র ডেমোক্রেটিক হলে হবে না, সোসাইটিতে হতে হবে মুক্ত। ইন উইচ, যেখানে অল পার্সনস, এখানে কিন্তু সাদা আর কালোদের কথা আলাদা করে বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে সমস্ত মানুষ, সে সাদা হোক কালো হোক, সে যে ধর্মেরই হোক, সে ধর্মের হোক, সে বর্ণের হোক, গোত্রের হোক, সবাই সে অধিকার পাবে লিভ টুগেদার, তারা একসাথে বসবাস করতে পারবে ইন হারমোনি, হারমোনি মানে ঐক্যের সাথে, অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, এবং সমতার ভিত্তিতে মানে সমান সুযোগ তারা পাবে, তারা একত্রে বসবাস করবে, তারা সমতার ভিত্তিতে বসবাস করবে। ইন ইকুয়াল অপরচুনিটিস, তারা সমান সুযোগের মাধ্যমে তারা সেখানে বসবাস করবে। হি টোল্ড দ্য কোর্ট, তিনি কোর্টকে কথা বলেছিলেন। ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ ফর, এটা এমন একটা আইডিয়াল যার জন্য আমি বাঁচতে পারি, টু অ্যাচিভ অর্থাৎ সেটাকে অ্যাচিভ করার জন্য, যার জন্য আমি বাঁচতে পারি। বাট ইফ নিডস বি, যদি দরকার হয়, ইট ইজ অ্যান আইডিয়াল, এটা হচ্ছে এমন একটি আইডিয়া বা এমন একটি আইডিয়াল আদর্শ, ফর উইচ, যার জন্য আমি প্রিপেয়ার টু ডাই, এবং এটার জন্য আমি মরতেও প্রস্তুত। চিন্তা করে দেখুন, যে এরকম কথা বলতে পারে তাকে কি আসলে মৃত্যুদণ্ড দেওয়া যায়? যেজন্যই তাকে মৃত্যুদণ্ড না দিয়ে তাকে দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড, এবং সেটা যে ভুল ছিল, তিনি বের হওয়ার মাত্র 3 বছরের মাথায় তিনি নোবেল পুরস্কার পেয়ে, বা তারপরে 1 বছর পরে তিনি প্রেসিডেন্ট হয়েই সেটা তিনি প্রমাণ করেছিলেন যে ব্রিটিশরা এই যে সাউথ আফ্রিকাকে তখন রুল করার নামে যে শোষণ করেছিল, তারই একটা প্রতিচ্ছবি ছিল এই নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার মুখ বন্ধ করতে পারলে তাদের যে সাম্রাজ্য আরও বেশি দিন টিকতে পারবে, সেজন্যই তারা নেলসন ম্যান্ডেলাকে জেলখানায় আটকে রেখেছিল। যাই হোক, পরিশেষে শেষ রক্ষা হয় না আসলে, এক সময় না এক সময় সত্যের জয় হয়। তাহলে ফ্রেন্ডস অ্যাডোর্ড Mandela and fondly called him Madiba, the claim name by which he was known. বলছে ফ্রেন্ডস, তার বন্ধুরা, অ্যাডোর্ড মানে তাকে খুবই ভালোবাসতেন, আদর করে তাকে আদর করতেন বা তাকে খুব ভালোবাসতেন, অ্যান্ড ফন্ডলি তারা খুবই ভালোবেসে তাকে, কোল্ড হিম তাকে ডাকতো মাদিবা নামে। মাদিবা মানেও কিন্তু ফাদার। তো ফাদার সরাসরি বলতো না, কেন? কারণ হলো ফাদার তো ইংলিশ শব্দ, আর মাদিবা এটা হচ্ছে তাদের ক্ল্যান নেম, মানে তাদের গোত্রীয় নাম। অর্থাৎ সাউথ আফ্রিকার সবগুলো মানুষ বা সব গোত্রের মানুষ যে ইংরেজিতে কথা বলে তা কিন্তু নয়। ইংলিশ ওখানে বেশ পরিচিত একটা ভাষা, বা ম্যাক্সিমাম মানুষ ইংরেজি বলতে পারে, যেহেতু ব্রিটিশরা সেখানে দীর্ঘদিন ছিল, তারা আমাদের মতোই সেখানেও রুল করেছিল, সেজন্য তারা ইংরেজি বলতে পারে, কিন্তু তাদের আঞ্চলিক ভাষা আছে। তো সেই ভাষায় বলা হয় মাদিবা। মাদিবা মানে হলো ফাদার, মানে তাকে ফাদার অফ দ্য নেশন বলা হয়। বাই উইচ, যে নামে, হি ওয়াজ নোন, যে নামে তাকে মানুষ ওখানে চিনত। পিপল লাউডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি, মানুষ তার যে লাউডেড মানে উচ্ছ্বসিত প্রশংসা করা, তার যে হিউম্যানিটি অর্থাৎ তার যে মানব দরদি, বা তার যে হিউম্যানিটি মানে তার যে মানবতা, কাইন্ডনেস তার যে দয়া, অ্যান্ড ডিগনিটি এবং তার যে মর্যাদা, সেটাকে মানুষ খুবই উচ্ছ্বসিতভাবে প্রশংসা করেছিল। এই ছিল নেলসন ম্যান্ডেলার উপরে যে প্যাসেজটা, সেটা আমরা অর্থসহ পড়ার চেষ্টা করলাম। আপনারা ইচ্ছে করলে নেলসন ম্যান্ডেলার উপরে জীবনী আছে একটা, ইচ্ছে করলে পড়তে পারেন, বিশেষত শিক্ষকরা আপনারা চাইলে পড়তে পারেন, তাহলে আপনারা আরও তথ্য পাবেন, স্টুডেন্টদেরকে আরও ভালো কিছু দিতে পারবেন। আর স্টুডেন্ট যারা আছেন, যারা এরকম বিপ্লবী হতে চান, তারা নেলসন ম্যান্ডেলার আদর্শটা একবার পড়ে দেখতে পারেন, তাহলে আপনারা আরও বেশি ইন্সপায়ার্ড হবেন যে পৃথিবীতে সাদা কালো, ধর্ম, বর্ণ, গোত্র এগুলো আসলে ঈশ্বর কর্তৃক প্রেরিত নয়, এগুলো ঈশ্বর কর্তৃক সৃষ্ট নয়, এগুলো মানুষ বানিয়েছে। সুতরাং এই ধারণাগুলো থেকে যদি আপনারা বেরিয়ে আসতে চান, তাহলে নেলসন ম্যান্ডেলা স্টাডি করাটা আবশ্যক। আর নেলসন ম্যান্ডেলা আমাদেরকে দেখিয়েছেন, সেটা তিনি বাস্তবে করেও দেখেছেন। তো যাই হোক, যদি এই প্যাসেজটা থেকে একটা শব্দ যদি আপনার ভালো লাগে, আর এখান থেকে যদি আপনি একটা লেসন আপনার জীবনের জন্য নিতে পারেন, তাহলেই নেলসন ম্যান্ডেলার এই কষ্টার্জিত যে তার যে কীর্তি, সেটা আসলে সার্থকতা পাবে। দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন। ভালো থাকুন।